আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতিভা প্রকাশের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রতিভা প্রকাশকে তাদের এই সব চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে লাইভটা যখন শুরু করেছিল শুরুর দিকেই আমার করার কথা ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততায় আমি আসলে খুব একটা সময় দিয়ে উঠতে পারিনি। কিন্তু প্রতিভা প্রকাশ আমাদেরই, প্রতিভা প্রকাশ একটি পরিবার, সেই পরিবারের সদস্য আমিও। তাই প্রতিভা প্রকাশের লাইভ করব এটাই স্বাভাবিক, এবং প্রতিভা প্রকাশ আমাদেরকে যে ভালোবাসা এবং বন্ধনে আবদ্ধ করে রেখেছে তার জন্য এর স্বত্বাধিকারী মঈন মুরসালিনকে জানাই আমাদের প্রাণের শুভেচ্ছা। তো আজকে আমরা যে লাইভটা শুরু করতে যাব, আপনারা অনেকেই জয়েন করেছেন এবং আরও অনেকেই জয়েন করবেন। তাদের সবাইকে আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এই আমন্ত্রণ শুরু করছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে সময়টা চলছে সেটা খুব বৈষয়িক সংকটের একটা সময়। এই সময়ে আমরা যখন বিভিন্ন বিষণ্ণতায় সময় কাটাচ্ছিলাম, তখন প্রতিভা প্রকাশের এই আয়োজনটা আমাদেরকে অনেকটাই একাত্ম করেছে এবং কিছুটা সময় হলেও আমাদের এই টেনশন, এই হতাশা, বিষণ্ণতা থেকে রিলিফ দিয়েছে। এবং আমরা যারা সাহিত্য চর্চা করছিলাম তারাও ভীষণভাবে হতাশ হয়ে পড়েছিলাম, চর্চার জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। প্রতিদিন যখন প্রোগ্রাম থাকতো তখন আমাদের এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কাজ করত। আবার এখন আমরা এই প্রতিভা প্রকাশের এই আয়োজনের মাধ্যমে সেই উচ্ছ্বাসের এবং আনন্দের জায়গায় ফিরে যেতে পেরেছি। অবশ্যই এই চমৎকার কাজের জন্য সাধুবাদ জানাই। তো আজকে যারা চলে এসেছেন তারা সবাইকে আছেন এবং যারা আসবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কবিতা পাঠের আয়োজনে যাচ্ছি। আমি প্রথম যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রধান কবি আল মাহমুদের জন্মদিন গিয়েছে গতকালকে। তো সেই জন্মদিনে তারকে শ্রদ্ধা জানিয়ে আমি তার একটি কবিতা পাঠ করে আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, এবং তার পরবর্তীতে আমি আমাদের ছড়াকার তালুকদার আমাদের আলম তালুকদার ভাই মারা গেলেন গত 8 তারিখে, তার স্মরণেও তার লেখা একটি ছড়া পাঠ করব এবং তার পরবর্তীতে আমি আমার লেখা কবিতাগুলো পড়ছি। কবি আল মাহমুদের কবিতা জন্মদিন। হে গর্ভধারিণী মাটি, ফেটে যাওয়া মায়ের উদর, আষাঢ় বর্ষণে আজ হঠাৎ কি মনে পড়ে তোমাদের প্রথম পুত্রকে। বৃষ্টির ধোঁয়ায় কান্না যার হয়ে গেল বাংলার ঝিঝির ঝংকার। তোমার স্তনের নুন আঠা দুগ্ধ ক্লান্তি শুষে নিয়ে যে বাড়ে গাছের মতো, কদম্বের কাণ্ড যেন নদীর কিনারে। পুদিনার ঝোপে দেখি ছেয়ে গেছে জন্মের শূন্য ভিটে বাড়ি, পড়ে আছে ভাঙা চুড়ি, শূন্য হাড়ি, দর্পণের কাজ। পাখির বিষ্ঠায় ভরা নারকেলের শিখায় এখন শকুন সম্রাট বসে আহার আনতে, নিশ্চিন্তে ঝিমায়। আজ সবই জরাজীর্ণ, নখর দর্পণে রেখে মুখ দেখি সেই চেহারায় শুকনো নদীর ঘন রেখা। দাঁতের গহ্বর দিয়ে দেখা যায় হৃৎপিণ্ডে, অপেক্ষায় বসে আছে জম। চোখের মনির মধ্যে মরে পড়ে আছে দুটো সোনার মৌমাছি। কোথাও গুঞ্জন নেই, আষাঢ়ের বৃষ্টির ভেতরে লুকায়িত আটি বীজ, পুরুষের শুক্রের উজানো। বিষাক্ত গর্ভের রসে আকুপাকু সাঁতরে মরে যায়। হে গর্ভিণী মাটি, ফেটে যাওয়া মাংসের উদর, হঠাৎ কি মনে পড়ে ভেলায় ভাসিয়ে দেয়া অসহায় শিশুর রোদন। কবি আল মাহমুদের কবিতা পড়ছিলাম। তার জন্মদিন উপলক্ষে তাকে বিনম্র শ্রদ্ধা, এবং সে সর্বকালের শ্রেষ্ঠ কবি। আমাদের আলম তালুকদার ভাই মাত্র 4 দিন হলো
তিনি আমাদের ছেড়ে ওপারে চলে গেছেন। এই মানুষটি সবসময় আমাদের হাসাতেন, কিন্তু এই প্রথম তিনি আমাদের কাঁদালেন। সবসময় তার উচ্ছল হাসিটা এত মন কেড়ে নিত আমাদের, সেই হাসিটা আমার চোখে থেকে আমি সরাতে পারছি না এখনো। তিনি একটি চলন্ত ছড়ার গাড়ি ছিলেন, প্রত্যেকটি কথার মধ্যে তার ছন্দের দোলা। আমি অবাক হয়ে শুনতাম, কি করে পারে, কি করে সম্ভব। এই মানুষটি হঠাৎ করে চলে যাবেন, আমরা তা ভাবতে পারিনি। মেনে নেওয়া কষ্ট, তবুও মেনে নিতে হয়। পড়ছি তার একটি ছড়া। সব আশা, যেসব আশা করে মানুষ হয় না সবই পূর্ণ, উল্টোভাবে জব্দ মানুষ দর্প টর্প চূর্ণ। আশা করে বাড়ি গাড়ি থাকবে অনেক আয়, পরিবারের সবাই পাবে যখন যেটা চায়। আশা করে সুস্থ দুনিয়ায় কিছু মানুষ চামচা হবে, থাকবে সুবিধায়। লাভের আশা করে সবাই চায় না কেহ লজ, টাকার পরে চায় ক্ষমতা এবং বিরাট বস। মরবে না সে আশা করে, এই আশাটাই বাদ। আশায় আশায় আমরা বোকা, বানাই মরণ ফাঁদ। ওপারে ভালো থাকুক আমাদের প্রিয় তালুকদার ভাই। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, তিনি জান্নাতবাসী হোক। শোক, বিষাদ, আনন্দ, বেদনা জীবনেরই অংশ, তবুও আমরা বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় সত্য। যতদিন বেঁচে থাকব নিজেদের ভালো রাখার চেষ্টা করব এবং আশেপাশে যারা আমরা আছি সবাই সবার মঙ্গল কামনা করব। ঢাকায় আছি দীর্ঘ 30 বছর, কিন্তু আমার জন্ম ভিটে মাদারীপুর। ছোট্ট কুমার নদের পাশে একটি ছোট্ট মফস্বল শহরে আমার বাস। সেই স্মৃতি, সেই দৃশ্য এবং আমার জন্মভিটে আমার বুকের মধ্যে বাস করে সব সময়। আমি তাকে ভুলি না, ভুলে যেতে চাই না, এবং তাকে নিয়েই এগিয়ে যেতে চাই। সেই স্মরণে আমি আমার প্রাণের আবেগ নিয়ে একটি ছোট্ট কবিতা পড়ে আজকে আমার কবিতার পর্ব শুরু করছি। সমৃদ্ধ যে স্মৃতিপট, সবুজ ছোঁয়া বাবার আঙুল, খামখেয়ালি ইচ্ছে দুপুর, হিজল বনের টাপুর টুপুর, বেতের ঝাড়ের একলা ডাহুক, শিশির ভেজা ঘাসের নুপুর, অবাধ সাঁতারের পদ্ম পুকুর, ফিরিয়ে দে না জল পিপি, নরম কোমল দুঃখ ভুলে অভিমানের মিষ্টি জলে আবার করব জল কেলি। এটাই সত্য, এটাই কথা। আমরা যে হই না কেন, আমরা আমাদের জন্ম ভিটেকে, আমাদের দেশকে যেন আমরা সবসময় মনে রাখি, সবসময় ভালোবাসায় রাখি। অনেকেই চলে এসেছেন, দেখছেন অনেকেই, সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা বলছেন যে খুব সুন্দর লাগছে, আলম ভাইকে স্মরণ করে একটি বিশেষ আয়োজন করা যায় কিনা ভেবে দেখবেন। একটি বিশেষ আয়োজন অবশ্য মঈন মোরসালিন ভাইয়ের নেতৃত্বে হয়েছে দুদিন আগেই। তো আবার হয়তো আমরা এরপরে আরো আয়োজন চেষ্টা করব, বা মঈন মোরসালিন ভাই বিষয়টি দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমি যারা চলে এসেছেন তাদেরকে বলি, যারা আমাকে চেনেন তারা চেনেন, আর যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে আমার একটু কথা বলে যাই। আমি তাহমিনা শিল্পী, মাদারীপুর আমার জন্মভিটে। ঢাকাতে আছি দীর্ঘ 30 বছর, পড়াশোনা সব ঢাকাতেই। আমার বাবা মায়ের 3 সন্তানের মধ্যে আমি সবার বড়।
আমার একটি ছেলে সহ আমার এবং কবি শামসুদ্দিন হীরার একটি ছোট্ট সংসার আছে। আমরা সুখ অসুখের হিসাব করি না, ভালো আছি। লিখছি কবিতা, গল্প, বিভিন্ন সমসাময়িক বিষয়, নারী ও শিশুদের বিষয়ে ফিচার এবং শিশুদের জন্য ছোট গল্প। লেখা কতটা হয়ে উঠছে বা পারছি সেটা আমি জানি না, বা আমি মানদণ্ডটা আসলে আমার হাতে রাখতেও চাই না। আমার পাঠক, আমার বিজ্ঞজন, অগ্রজ এবং সহযোদ্ধা কবি সাহিত্যিক যারা আছেন তারাই বলতে পারবেন আসলে কতটা কবিতা হয়ে উঠছে। তবে আমি মনে করি আমি এখনো কবি হয়ে উঠতে পারিনি। তথাপি চর্চা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। কবিতাকে ভালোবাসি, আমি মূলত কবিতা প্রেমী। আমার বই আছে মোট 7টি এবং আরও 2টি বই প্রকাশের অপেক্ষায় আছে, প্রক্রিয়াধীন। তবে প্রথম কবিতার বই আমার প্রকাশ হয়েছিল প্রতিভা প্রকাশনের মাধ্যমে, মঈন মোরসালিন ভাইয়ের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে প্রতিভা প্রকাশের প্রতি আমার আত্মার টান এবং অন্যরকম একটি ভালো লাগা, ভালোবাসা আছে। এবং মঈন মোরসালিন ভাইয়ের সাথে কাজ করে আমি ভীষণভাবে আনন্দিত এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের কাজের যে কেমিস্ট্রির জায়গাটা প্রতিভা প্রকাশের সাথে, সম্পাদক মঈন মোরসালিনের সাথে, সেটা আমরা খুব পালন করি। এবং প্রথম যে কবিতা আমার বইটি প্রকাশ হয়েছিল সেটার নাম ছিল কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গাঙের জলে। তো আমি সেই বই থেকে প্রথমে কবিতা পড়তে চাচ্ছি এবং সেই কবিতার মধ্যে যাবৎকালের আমার সবচেয়ে বেশি প্রকাশিত যে কবিতা আমি সেটা পড়ছি। জাগো বাহে, মুক্ত করো এই পরবাস, কত মানুষ কত কিছুই না লুকিয়ে রাখে, দুরন্ত শৈশব, গোপনে প্রেম, কষ্ট, বেদনা, স্বপ্ন, এমনকি পাঞ্জাবির আস্তিনের ভাঁজে লুকায় বোমা বানাতে গিয়ে উড়ে যাওয়া হাত। আমিও শাড়ির আঁচলে গিট বেঁধে লুকিয়ে রেখেছি কিছু অস্থির সময়, বাতাসে কখনো কখনো তা স্থির হয়ে যায়। শব্দেরা তরপাচ্ছে ভারী, বলতে কোনো কৃপণতা নেই আজ। আচমকা গুলির আওয়াজ বন্ধ করেছে কানের দ্বার, স্পষ্ট শুনতে পাই না আজকাল। বারুদের গন্ধে ফুসফুসে নিদারুণ অক্সিজেন সংকট। তুবড়ি ছোটানো কণ্ঠনালীটা ভুগছে বাকরুদ্ধতায়, ফুসে উঠছে না কোনো বিক্ষোভ মাখা স্লোগান। দেশপ্রেম আর চেতনা জাগানিয়া গানও আজ উল্টো স্রোতে বয়। চাপাতি ঝুলছে সিথানে, প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছি তাই। স্বজন বিচ্ছেদ কি করে সইতে হয়, বুকে পাথর বেঁধে রোজ করি অনুশীলন। অচেনা পথে তবু দেখা এক নীল কমলের, শব্দেরা নড়ে চড়ে ওঠে। একটা মিষ্টি প্রেমের পদ্ম আছাড়ি পাছাড়ি কাঁদে, ঘেটে চোখের নুন মিশ্রিত নোনা জল। কলমের গা বেয়ে নামে রক্ত প্রপাত, শব্দেরা থমকে যায়। আতঙ্ক যেখানে দিবারাত্রির করেছে গ্রাস, সেখানে কি করে হবে কবিতার চাষ? এখন সময় নুরুল দিনের, নয় কবিতার। জাগো বাহে, মুক্ত করো পরবাস, হটাও ক্লান্তিকাল, খোলো দুয়ার, মুক্ত করো এই পরবাস। তো আজকে আসলে আমরা কবিতার পর্বটাই বেশি করছি, সে কারণে কথা কম বলছি বা কমেন্টসগুলো হয়তো ওভাবে দেখা হচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি কে আছেন বা কে আমাদের সাথে। সবাইকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রথম বই থেকেই আরেকটি কবিতা পড়ছি, নাম কঙ্কাবতী। আমার পায়ের ঘুঙুরের শব্দ ঘুম ভাঙায় তার নিকষ কালো রাতে। বুকের পাঁজর ভেদ করে সে শব্দ ছড়িয়ে পড়ে তার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে। ছুটে এসে জানতে চায় বারংবার, নাম কি আমার? আমি বলি,
রংমহলে থাকি, রং বিলিয়ে বাঁচি, নাম ছাড়াই তো জগতের কত কিছু চলে, আমার নামে কি আসে যায়? তবুও বারবার জানতে চায়। আমি বলি মীরা, মীরাবাই আমার নাম। খুব কি চেনা লাগে আমায়, কেন সে অবিরাম জানতে চায় আমার নাম? হানাদারের অস্পৃশ্য গন্ধ ছাপিয়ে আমার বুকের ধুধু অরণ্যে কাঠগোলাপের গন্ধ ছড়ায় মাতাল বাতাস। উপচে পড়ে বুনো চাঁদের নীল জোছনা, মনোবিনার তারে ওঠে শীতল ঢেউ। অচেনা এক পাখি আমার নাক ছাবিতে বসে বলে যায় সে আমার ডালিম কুমার। আমি মাইম ভাষায় বলি, কেউ ডাকে রাধিকা, কেউ জয়িতা, কেউ নীলাঞ্জনা, কেউ বা আবার বীরঙ্গনা বলেই ডাকে আমায়। তবে আমি শুধু জানি আমি রাক্ষসপুরীর বন্দিনী এক শালিক। আমার কলঙ্কের গাছে ঝুলে আছে অজস্র গন্ধম ফল, গাছের কাণ্ড জড়িয়ে কেবল মৃত্যুবাণ। তবুও সে আমার নাম জানতে চায়। ঠোঁটের ফাঁকে বরফ হাসি নিয়ে অস্ফুটে বলি, আমি তোমার কঙ্কাবতী গো, চেননি আমায়? কঙ্কাবতীরা ভালো থাকুক, ভালো থাকুক পৃথিবীর সকল নারী। এখন করোনাকাল, এই সময়টাকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না। এই সময়ের প্রতিও আমাদের আছে কিছু দায়িত্ব এবং দায়বদ্ধতা। সেই জায়গা থেকে আমি এখন করোনাকালের একটি বাস্তবিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি আমার কবিতায়। কবিতার শিরোনাম পৃথিবীর অসুখ। বাতাসে অনুচ্চ ফিসফাস, এখন পৃথিবীর অসুখ। সময় আজ নানা প্রশ্নের মুখোমুখি। লকডাউন, চাল ডাল তেল, ত্রাণ কার্য, জীবন মৃত্যু হাহাকার, আরও কত কি। যেদিন পার করছি তা আনন্দের নয়, এখন আলোতেও আধার ভীষণ। কর্ম স্থগিত অনির্দিষ্টকাল। ঘরে ঘরে মানুষ বুনে যাচ্ছে মাকড়সার জাল। গণপরিবহনের ইঞ্জিনে অঘোষিত হরতাল, পার্কের বেঞ্চিতে রেস্তোরাঁয় চলে না কোনো প্রণয় উপখ্যান। মানুষে মানুষে দূরত্বই নাকি নিশ্চিত নিরাপত্তা, উপেক্ষা করলেই হা করে গিরে খাবে করোনা। মধ্যবিত্তের আটপৌরে দরজার ওপারে এপারে নিদারুণ খিদের বাড়াবাড়ি। সাদামাটি শুকনো রুটি ভোজে উদর বিলাস হয় না বহুদিন। সংরক্ষিত কাণ্ড জ্ঞানের অক্ষম স্বীকারোক্তি, নির্বোধ খিদেও আমার মতো ভাড়াটে বাসিন্দা। একে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। পেটে পাথর বেঁধে বাড়াতে হবে দেহভার। এই চলছে আমাদের সমাজে, এইভাবেই বেঁচে আছি আমরা। তবুও সমাজের মঙ্গল কামনা করি। আমাদের সকলের শুভ বুদ্ধি উদয় হোক, খুব দ্রুত পৃথিবী সুস্থ হয়ে উঠুক, সামলে উঠুক, আমরাও ভালো থাকি সবাইকে নিয়ে। সম্প্রতি নারীদের ধর্ষণের যে চিত্র আমরা দেখেছি, বেশ কিছু নারী এই সংকটকালীনও ধর্ষিত হয়েছেন। সেক্ষেত্রে আমরা নারীদেরকে নিবেদন করে একটি কবিতা পড়ছি। নারী ও প্রবাল বিদ্যা। তৃপ্ত ভোজনের পর সুখদ স্বপ্নে ঢেকুর তোলে বোকার হদ্দ যুবক। সাগর শয়ানে মানবী স্বপ্ন পুড়ে ছারখার। হেসেল ঘাটে ভাত রাঁধে, চা বানায়। পুরনো ন্যাকড়ায় ঝাড়পোছ করে ঘর ও মন। কতকাল কত যুগ এভাবেই কেটে যায়।
তারপর বয়স গড়িয়ে যায়, দাওয়ায় বসে চন্দনের চিরুনিতে আঁচড়ায় ধবল চুল, দুহাতের আঙুলে মাথায় আদুরে বিলি কাটে, দু একটা কালো চুল যদি পাওয়া যায়। সঙ্গোপনে সিন্দুক থেকে বের করে হাত বোলায় বহুদিনের লুকিয়ে রাখা ইচ্ছের ঝুলিতে। যদি ফিরে পাওয়া যেত সেই সব সন্ধ্যা, সকাল এবং রাত, ইচ্ছেরা তবে পাখা মেলে প্রজাপতি হতো। ঘুমন্ত মন জেগে ওঠে প্রবল বাতাসে। জলে টলটল দরিয়া, সৈকতে আছড়ে পড়ে ঢেউয়ের পরে ঢেউ, সময় হলো তার ডুবে মরবার। প্রবালের রং যত বাদামি ততই তার বাড়ে মূল্যমান। যৌবনে অহংকারী নারী কদর করে সর্বজন। বার্ধক্যে ঝরে পড়া পাতায় লেখা হয় তার জীবনের গান। নারীকে শ্রদ্ধার চোখে দেখুন, নারীকে সম্মান করুন। নারীও সমাজের একটি অংশ, এটা মনে করেই তাদের যোগ্য সম্মানটুকু দেন। এ আমার অধিকার নয়, দাবি নয়, আমার জন্মগত অধিকার। অদ্ভুতের বায়না শিরোনামে একটি ছোট কবিতা পড়ছি। পালাতে ইচ্ছে করেনি কখনো, শটান খোলা ছিল দরজা। বড়ই ফুলের চাপা গন্ধ নিঃশ্বাস ছুঁয়ে যেতেই অদ্ভুত যত বায়নায় পরাস্ত হয় মন। অভিমানটাও আকাশ ছুতে চায়। আজ দরজায় শক্ত লোহার তালা, চারপাশের খাঁচাটা কটমট করে চোখ রাঙায়। তবুও পালাতে মন চায়, নীল পাখিটার দৃষ্টিতে জড়ানো ভোরের মায়া। একটি প্রেমের কবিতা পড়ি। প্রথম কাব্যগ্রন্থ কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গাঙের জলে থেকে। অবাধ্য প্রেম শিরোনাম। আমার ডান গালে বেড়ে ওঠা অবাধ্য তিলে তোমার বোতাম খোলা ঘাস বুকের অসহ্য ইশারা, আর অশান্ত বাতাসে আমার কপালে ওড়া দুগাছি রেশম চুল। তোমার হৃৎপিণ্ডে জাগায় ঢেউ। এভাবেই একদিন তুমি আমি দুজনেই অবাধ্য প্রেমে বন্দী হয়ে আংশিক নয়, পুরোটাই প্রেমে মাতোয়ারা। আমি কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গাঙের জলে এই কবিতাটি বিশেষভাবে পড়তে চাই, যেহেতু এই শিরোনামেই কবিতার বইটি আছে। এবং এখন বর্ষাকাল, আমাদের মাঝি সম্প্রদায় একটি সুবিধাবঞ্চিত সম্প্রদায়, তাই তাদের স্মরণে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি এই কবিতাটি পড়ছি। এবং এটার মধ্যে প্রেম, ভালোবাসা, বিদ্রোহ সবই আছে। তখনও কুসুম বউয়ের নাকের নোলকের গা নতুনের গন্ধে মাতাল। রোজ স্বামীর জালে ধরা পড়া মাছ বিক্রির টাকায় টাকায় মেলে দুমুঠো ভাত। দিনে বাহারি রঙের মান অভিমানের ঝলমলে রোশনাই, আর রেশমি চুলের রিনিঝিনি বাজে তার সোহাগের রাতে। একদিন কোনো রকম পূর্বাভাস ছাড়াই কুসুম বউয়ের নাকের নোলক হারিয়ে গেল গহীন গাঙের জলে। সেদিন আকাশে ছিল ঝকঝকে রোদ। আল্লাহর নাম নিয়ে স্বামী তার ভাষাই ছিল নাও। মাঝগাঙে জাল ফালাইতেই আসমান জুইরা ভালুকের লাহান, মিসমিসা কালা মেঘ। চড়াত চড়াত কইরা বাজ পড়ে গাঙের জলে, বাতাসের তোড়ে উথাল পাথাল ঢেউ।
মাছের আশা বাদ দিয়ে স্বামী তার তড়িঘড়ি জাল উঠাইয়া নিল না। কুলে ফেরানোর লাইগা নাও ঘুরাইয়া গতরের ব্যাবাক জোর দিয়া চালাইল বৈঠা। উল্টা বাতাসে ঢেউ উঠলে পানিতে ভইরা যায় নাউয়ের পেট। এক হাতে শক্ত কইরা হাল ধইরা আর এক হাতে দেয় সেচ। নাওয়ের পানি তবু কমে না এক ফোঁটাও। আচমকা ঢেউয়ের বিস্ফোরণ, ভরাঙাগে উল্টায়া যায় না। কানে বাজে আড়তদারের খাজনা মেটানোর হাক, জানের মায়া করে না তাই। জাল আর নাও খোঁজে এদিক সেদিক দিক বিদিক। ঢেউয়ের দল কুণ্ডলি পাকাইয়া গিল্লা খায়, হাদিস মেলে না কিছুতেই। আত্মাটাও যেন জাপটে ধরে আউলা ঢেউ, তারেও বুকে টাইনা লয়। অশান্ত জলে পাশ দিয়া ভাইসা যায় একটা কদম ফুল। জল হাতড়ে শক্ত কইরা ধইরা ফালায়। চোখে ভাসে কুসুম বউয়ের কদম গোজা খোপা, হারিকেনের আবসা আলু, মোটা করে কাজল পরা ডাগর চোখ, আলতা দেয়া টুকটুকা লাল ঠোঁট, গোস্বা করা মুখখান। আহারে বড় মায়া গো কুসুম বউ। প্যারান পণ খেলে ডুব সাঁতার, কুলের ঠাই মেলে না কিছুতেই। ঝড়ের তোড় বাড়ে, বাড়ে আত্মার দৌড়। তারপর অসার শান্ত দেহ মাঝির। আচমকা আসা দমকা বাতাসে গহীন গাও কাইরা নেয় কুসুম বউয়ের নাকের নোলক। এখনো পৃথিবীতে রোদ ওঠে, এখনো বৃষ্টি হয়, তবু রাক্ষসী গাঙের খিদে কমে না। একটি বর্তমান সময়ের প্রেমের কবিতা পড়ছি। প্রেম অমর, প্রেম শাশ্বত সত্য, কিন্তু বর্তমান সময়ের প্রেম যেন অনেকটাই খেলনা, আবার কারো কারো কাছে অবশ্যই শ্রদ্ধার। তবে বর্তমান হাল জামানার প্রেমের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলাম। প্রেমের কবিতার শিরোনাম আধুনিক প্রেম। গভীর প্রেমাবেগের পাখিটি নিখোঁজ হলে আলগোছে ব্যথা জাগে ক্ষোভ। তুমুল বর্ষা নামে চোখের সরোবরে, তার সাথে সাথে চাঁদও হারিয়ে যায় দূর দেশে। মেঘেরা লাপাত্তা হয়ে যায়, পাখিদের কাটে অলস সময়, ডাকাডাকির কোনো দায় থাকে না। মন বাগানে একটা দুইটা ফুল যদিও বা ফোটে, তাতে সুবাস থাকে না। 2 মাস পেরুলেই চোখের জল মুছে ঘুরে দাঁড়ায় যুবক এবং যুবতী। আসন সংরক্ষিত নয়, তুমিও বসতে পারো নির্দ্বিধায়। কবিতার পাশাপাশি যেহেতু গল্প লিখি এবং গল্পের প্রতি আলাদা একটা মমতা আছে আমার, সেই মমতার জায়গা থেকে সকলের অনুমতি নিয়ে আমি একটি অনুগল্প পড়ছি। অনুগল্পের শিরোনাম লাল টিপ। বলি, কাউকে ভালো টালো বাসো তো নাকি? গত 3 বছরে কম করে হলেও ডজন খানেক পাত্রীর ছবি দেখালাম, একবার চেয়েও দেখলে না। এভাবে আর কতদিন? বিয়ের বয়স তো গড়িয়ে গেল, এবার ঝেড়ে কাশো না বাপু। ভালোবাসার কেউ থাকলে নাম ঠিকানা বলে দাও, বাবা মাকে জানাই, তারা একটু নিশ্চিন্ত হোক। বিয়ের জোগাড়যন্ত্র শুরু করি। রোজকার মতো সকাল সকাল বড় ভাবির চিৎকারে ঘুম ভাঙল। বললাম, ভালোবাসা? হ্যাঁ, তা একজনকে বাসি বই কি, তবে সম্পর্ক নেই কারো সাথে। সে কি কথা,
নাকি? বললেন বড় ভাবি। বললাম, ভালোবাসা আর সম্পর্ক এক। ভালো তো দূরে থেকেও মনে মনে বাসা যায় চুপি চুপি, মানে ওই একতরফা প্রেম যাকে বলি আমরা। কিন্তু সম্পর্ক তো দুটো মানুষ ভালোবাসার সন্ধিতে একাত্ম থাকা। যত সব বাজে কথা। এই নাও ছবিগুলো রেখে গেলাম, ভালো করে দেখে জানিও কাকে ভালো লাগে। মনে রেখো, এই কিন্তু শেষ। এবার কাউকে ভালো না লাগলে তোমার কপালে আর বিয়ে জুটবে না, পরিষ্কার জানিয়ে দিলাম। কি জানি কি বুঝলো বড় ভাবে, বেশ ঝাঁজের সঙ্গে ছবিগুলো বিছানার উপর ছুঁড়ে ফেলে রেখে এক ঝটকায় আমার ঘর থেকে বেরিয়ে গেল। ছবিগুলো ছড়িয়ে রইল বিছানায়। আমি উঠে অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছি। বালিশের তলা থেকে ঘড়িটা নিতে হাত বাড়ালাম। পাশে ছড়িয়ে থাকা ছবির মাঝখানে একটি ছবিতে ঘন কালো ভ্রুর ফাঁকে টকটকে লাল টিপ আমার দৃষ্টি কেড়ে নিল। দ্রুত অন্য ছবিগুলো সরিয়ে নিলাম। আমার চুলাগ্র থেকে নখাগ্র পর্যন্ত কাটা দিল। একদিন যা মোহগ্রস্ত হয়ে কলেজ করিডোরে ভালোবাসার কথা জানাতেই ধনী দুলালি আমার সবার সামনে যাচ্ছে তাই নাজেহাল করেছিল। বলেছিল, ক্যাবলাকান্ত কোথাকার, দুস্থ কাপুরুষ একটা। শোন, দূর থেকেই ভালোবেসে যাও, কখনো কারোর সাথে সম্পর্ক করতে এসো না। সম্পর্ক কোনো রাস্তার পাশে বেড়ে ওঠা অনাকাঙ্ক্ষিত বনবাদার নয়। সম্পর্ক কোনো দায়িত্ব জ্ঞানহীন মানুষের পাগলামিও নয়। সম্পর্ক মানে দায়িত্ব, নিজের সাথে সাথে মানুষের দায়িত্ব নেওয়া। নেই আসছে বলে ভালোবাসি। বড্ড তেজ ছিল তার কথায়। উপলব্ধি করেছিলাম দীনতা আমার ভালোবাসার অন্তরায়। মোহরেখা মায়াঘর ভেঙে আমিও ফিরে যাই নিজের একাকিত্বের কাছে। প্রতিজ্ঞা করি, নত হব না কোনো ভালোবাসার টানে। সম্পর্কের জালে আটকে ফসিল করব না কোনো ভালোবাসাকে। সম্পর্কের চেয়ে ঢের ভালো দূরে থেকেই যত্নে ও সম্মানে বাঁচুক ভালোবাসা। ভালো থাকুক ভালোবাসা। আজ তবে কেন লাল টিপ মুচড়ে দিচ্ছে বুকের ভেতরটা? আবার কি আগুন জন্ম নিয়ে পুড়িয়ে ফেলবে সমস্ত হৃদয়? ভালো থাকুক আমাদের ভালোবাসা, ভালো থাকুক আমাদের সম্পর্কটা সম্মানে এবং আত্মমর্যাদায়। অপেক্ষা শিরোনামে একটি কবিতা পড়ছি। অপেক্ষা একটি পৌরাণিক শব্দ। অপেক্ষা একটি মিলনাত্মক শব্দ। অপেক্ষা পৃথিবীর সবচেয়ে মায়াময় একটি শব্দ। অপেক্ষার ফাঁদে সময় তার নিজস্ব নিয়মে বদলে যায়। অপেক্ষার আবর্তে মন নদীতে শুরু হয় দীর্ঘমেয়াদী মরা কটাল। এখানে ওখানে জেগে ওঠে চর, বাঁক বদল হয় নদীর, অথবা একটু একটু করে ভরাট হতে হতে স্রোতাস্বিনী নদীটা একদিন হয়ে ওঠে। অপেক্ষা একটি প্রেমময় শব্দ, একটি বিয়োগাত্মক শব্দ। অপেক্ষা পৃথিবীর সবচেয়ে প্রতারক একটি শব্দ। তাই আমি আর তোমার জন্য অপেক্ষা করি না। আমি একটু একটু করে তোমাকে ভুলে যাচ্ছি। আমি আমার ইচ্ছেদের একে একে ক্রস ফায়ারে পাঠাচ্ছি। আমি ক্রমশ আমার হয়ে উঠছি। অনেকেই সাথে আছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আবার কেউ কেউ কমেন্টসে লিখে দিয়েছে কবিতা এবং
বেশি শুনতে চাই, তাই কথা কম বলে আমি বরং কবিতাই যাচ্ছি। রাতও অনেক হয়ে যাচ্ছে, আমি আর পরপর কয়েকটি কবিতা পড়ে হয়তো আয়োজন শেষের দিকে যাব। বৃষ্টি হয়েছে আজকে সারাদিন, সেক্ষেত্রে বৃষ্টির একটি কবিতা না পড়লে বোধহয় আয়োজন অসম্পূর্ণ থেকে যাবে। কবিতা শিরোনাম হেলোসিনেশন। বৃষ্টিতে চশমার কাজ ঘোলা হয়ে উঠলেও স্পষ্ট দেখতে পেলাম দুটো রেইনকোট জল জমে ওঠা রাস্তায় পাশাপাশি হেঁটে যাচ্ছে। ক্রমশ তারা কাছাকাছি, তারপর একটু ছোঁয়া। খানিক বাদে কফি কাপে তাদের যুগল চুমুকের ফাঁক গলে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে নেশাতুর উষ্ণ ধোঁয়া। রামধনুর 7 রঙে মিশে বৃত্তাকারে তাদের ঘিরে রঙিন প্রজাপতির মেলা। মূলত সে রঙে কলম ছোঁয়ালেই কবিতারা জীবন্ত হয়ে ওঠে। আহা বৃষ্টি, আহা এমনই সুখে ভাসি সবাই, ভালো থাকি সর্বক্ষণ। আরেকটি বৃষ্টির কবিতা, জলকণায় বন্দী হোক নিখাদ ভালোবাসা। ফাঁদ পাতা এই নষ্ট শহরে লোভ আর দহনের সঙ্গম এড়াতে আজন্ম মাথা নিচু করে বেঁচে আছি। চোখ থেকে বালির তোড়ং সরিয়ে আজ গৃহত্যাগী হবার আকাঙ্ক্ষায় আকাশের দিকে কিছু সম্পদ জমা দিতে গিয়ে দেখি অবাক চাঁদ ঢালছে রূপালী জোছনা। আকাশের বুকে ফুটেছে অজস্র তারার ফুল। শ্রাবণ রাতে এ দৃশ্য সত্যি বড় দুর্লভ। প্রেম পূজারি তুমি, কিন্তু আমার সমস্ত প্রেম ঘুমিয়ে গেছে তোমার লালসার ছায়ায়। আজ আর চাঁদ চাই না জোছনা। শত ধারায় ভেঙে পড়ুক শ্রাবণের আকাশ, ভাসিয়ে নিয়ে যাক অস্থির সময়। মুছে যাক কিছু অন্যায়, কিছু মৃত্যুর দাগ। বজ্র বিদ্যুতে স্মৃতির আকাশ থেকে খসে পড়ুক কিছু অভিশপ্ত তারা। শ্রাবণের জলকণায় বন্দী হোক নিখাদ ভালোবাসা। ভালোবাসার কথা যদি বলি, তবে ভালোবাসার একটি কবিতা পড়তে চাই। কবিতার শিরোনাম স্পর্ধার আড়ালে তোমাকে ছুঁয়ে আছে মন। সমস্ত অতীত ঘ্রাণ ছুঁয়ে প্রিয় অভিমানগুলো যখন জেগে ওঠে, তখন থেকেই স্বরচিত আনন্দের শুরু। হয়তো অনেক কিছুই আমি পারি না, তবু একদিন গোপনচারী মেঘের ডানায় ভর করে হেমন্তের কোনো এক ভোরে ঠিক পৌঁছে যাব তোমার দ্বারে। সন্তর্পণে কড়া নেড়ে বলবো, ওগো ছায়া পথচারী চোখ খোলো, চলো সবুজ দূর্বা ঘাসে শিশির ভেজা রোদের আলাপ ছুঁয়ে আসি। একসাথে গাই আগুন উচ্ছ্বাসে বেঁচে থাকার গান। বিনিময়ে যা কিছু নিজস্ব সব রেখে যাব তোমার ঠোঁটে। বুঝে নিও স্পর্ধার আড়ালে তোমাকে কতটা ছুঁয়ে আছে মন। আমরা সবাই কেমন আছি জানতে চাই, এবং আমি ভালো আছি সেটাও জানাতে চাই। কবিতার শিরোনাম জবানবন্দি। জেনে রেখো আমি ভালো আছি। জীবনের ঠিক ভুলের হিসাব এড়িয়ে
আমি অনেক ভালো আছি। প্রাপ্তি অপ্রাপ্তির আড়ালে লুকায়িত জয় পরাজয়ের দ্বন্দ্বাতীত নিদারুণ বাস্তবতার চাবুক প্রেমে ভালো আছি। হাওয়ায় হাওয়ায় গুঞ্জরিত প্রমাণিত সকল অপবাদের দায় এড়িয়ে ভালো আছি। ভালো মন্দ সাদা কালোয় অন্ধ হয়ে গোপন সুখের অভিসারে ভালো আছি। জানুক সবাই, জানুক বিশ্ব, আমি ভালো আছি, বড্ড বেশি ভালো আছি। সবাই ভালো থাকবেন, ভালো থাকতে হবে। একটাই জীবন, সময় অল্প, তাই যতটা সম্ভব ভালো থাকারই চেষ্টা করব আমরা। সুখ দুঃখ হতাশা বিষাদ সব কিছুকে এড়িয়ে। আনন্দ বেদনা পাশাপাশিই চলে, তো বেদনাকে দূরেই রাখবো আমরা ভালো থাকার তাগিদে। শুধু নিজের ভালো থাকাই কিন্তু আর ভালো থাকা হয় না, সকলকে নিয়ে ভালো থাকলেই তবেই তাকে ভালো থাকা হয়। চাননি পসর। জ্যোৎস্না আমাদের সকলেরই প্রিয়, কিন্তু জ্যোৎস্নার রাতে আমাদের বোধহয় জ্যোৎস্না প্রেমী যারা আছেন তাদের মনের অনুভূতি কিছুটা অন্যরকম হয়। সেই অনুভূতিটা কেমন হয় সকলেরটা আমি হয়তো বা ধরতে পারবো না, কিন্তু শব্দে আমি কিছু অনুভূতি ধারণ করার চেষ্টা করেছি, প্রকাশ করার চেষ্টা করেছিলাম। সেই কবিতার শিরোনাম রাখছি চাননি পসর। আজ সন্ধ্যায় আমি ফের চাঁদটার প্রেমে পড়লাম। সে আমায় ডেকে অভিমানের গল্প শোনালো। চেনা শহরটার আকাশ জুড়ে জ্যোৎস্না, যদিও ল্যাম্পপোস্টের আলোর আড়ালে অনেকটাই ঢাকা পড়েছে তার রূপ, তবুও আমি ভিজে গেলাম রূপালী মায়ায়। সুখানুভূতির এক জমাট বুনন ঘিরে ধরল আমায়। আমি অনুভব করলাম লাল নীল সবুজ হলুদ রঙের রেশমি সুতোর একটি রিল ক্রমশ পেঁচিয়ে দিচ্ছে আমার নরম হৃদয়টাকে। কোথা হতে একটা মিষ্টি হাওয়া আমার কপাল ছুঁয়ে গেল। সময়ের পিঠে ভর করে আমি উড়তে থাকি, উড়তে থাকি, উড়তে থাকি। উড়তে থাকুন, ভাসতে থাকুন মুগ্ধতায়, কিন্তু বাস্তবতাকে কিন্তু বাদ দিয়ে নয়। সাময়িক হয়তো বা এই ভালো লাগা আমাদেরকে আন্দোলিত করবে, আলোড়িত করবে, এবং এই ভালো লাগার অনুরণনটুকু নিয়েই আমাদের আবার বাস্তবে ফিরতে হবে। আমরা আবার বাস্তবের কথাই শুনব। আবার ফিরে যাচ্ছি আমার গ্রামের কথায়, আমার স্মৃতির পাতায়। কবিতার শিরোনাম স্মৃতি রোমন্থন। স্মৃতির গায়ে হাত বুলিয়ে দেখি দুই ধারে দুই পাখনা গজিয়েছে। তাতে ভর করেই ভেসে চললাম কদমতলা হিজলতলা পেরিয়ে গায়ের শেষ মাথায় অর্ধশত বছরের পুরনো বটের তলায়। দেখলাম তার প্রতিটি পাতায় বৃষ্টির জলের সাথে মিশে আছে রূপালী মায়া। আজ তাই গরম কফির কাপে মন পড়ছে। খিচুড়ি ইলিশের গন্ধেও নেই কোনো মনোযোগ। আজ শুধু চাই কলার ভেলায় ভাসমান বর্ষা নামা দুপুর। জীবন কি? জীবন কাকে বলে? এক একজন আমরা এক একভাবে জীবনকে দেখি, এক এক রকম ভাবে ভাবি, কিন্তু সত্যিই কি আমরা এ পর্যন্ত জানতে পেরেছি বা বুঝতে পেরেছি জীবন কি? জানি না, আমি নিজেও এখনো বুঝতে পারিনি জীবন কি। তাই পড়ছি
কবিতা জীবন যখন বৃত্তে বন্দী। বুঝিনি জীবন কি, হয়তো কিছু কোষের সমষ্টি, অথবা জয় পরাজয়ের হিসাবের বৃত্তে বন্দী কিছু ভালো লাগা আর কিছু মন্দ লাগার বহমান নদী, কিংবা নিজ নিজ সূত্রে জীবনের জটিল অঙ্কের সমাধান প্রত্যাশা। তবু ভুলে যাব ব্যর্থতা, ঝেড়ে অকারণ অজুহাতে চলো স্বপ্ন আঁকি, জীবনকেই ভালোবাসি। হ্যাঁ, জীবনকে ভালোবাসতে হবে সবার আগে, নিজেকে ভালোবাসতে হবে সবার আগে। নিজেকে ভালোবাসলে তবেই অন্যকে ভালোবাসা যায়, ভালোবাসতে পারবো এবং সবাইকে নিয়েই বাঁচতে পারবো, ভালো থাকতে পারবো। আবার ফিরে যাচ্ছি নারীর কথায়। নারী কেবল নারী নয়, নারী আমাদের অস্তিত্বের সূত্র। নারী আমাদের মা, নারী আমাদের স্ত্রী, আমাদের কন্যা। নারী অর্ধাঙ্গিনী, জীবনের অংশ। নারীকে বাদ দিয়ে এগিয়ে যেতে পারবে না কোনো কাজ, সমাজ এবং সংসার। সেই নারী কোথায় আছে, সেই জায়গাটা, অবস্থানটা বোঝানোর জন্য আমি একটি কবিতা পড়ছি, কারাগৃহ। ষাটোর্ধ্ব নারী, তবুও তার ঘরের বাইরে ঝুলছে রংচটা মস্ত তালা। অনন্তকাল ঝুলে থাকতে থাকতে তাতে মরচে পড়ে গেছে। চাবিটা ছিল তার বাবার পাঞ্জাবির পকেটে গোজা। একদিন ঘটা করে চাবির মালিকানা পেল স্বামী বেচারা। 50-এর কোঠায় যখন, তখন স্বামীর অবর্তমানে চাবির চালান হলো ছেলের পকেটে। বারবার হাত বদলে চাবিটা যে কোথায় হারালো, কেউ তা খুঁজেও দেখেনি কোনোদিন। কেউ কোনোদিন ভাবেওনি তার মনে আছে অবারিত আকাশ, সাধ আছে অন্তপুরের বাইরে এসে আলো দেখবার, গায়ে জোছনা মাখার, বৃষ্টি ছোঁয়ার। যৌবন তো কবেই ফুরিয়েছে, তবে কেন এই বাধা? ষাটোর্ধ্ব নারীর মনে দিবারাত্রি কেবলই ঘুরছে এই ধাঁধা। প্রয়োজন ফুরিয়ে গেলে তো প্রদীপের সলতেও শুকিয়ে যায়। অবহেলায় কেই বা অন্ধকার ঘরে সাজবাতি জ্বালাতে চায়। বুড়ো তুলসীর তলে কেই বা দেয় ধূপ চন্দন। এখনো কি হয়নি সময় চাবিটা খোঁজার? বন্ধ দরজার ভেতরে গুনগুন করে বাজছে বেদনার্ত সেতার। আকাশে বাতাসে ঝংকৃত হচ্ছে ষাটোর্ধ্ব নারীর নীরব চিৎকার। কেউ আছো, শুনতে পাচ্ছ কেউ আমায়? 30 কিংবা 63-তেও কেন আমি কেবলই নারী? আমায় উত্তরটা বলে দাও, একটু আলো আমায় এনে দাও। একবার বলে দাও, চাবিটা কোথায়? চাবিটা কোথায়? কেউ বলতে পারেন? নারীকে বন্দি রাখার যে কারাগৃহ, তার চাবিটা কোথায়? কবে তার মুক্তি? আত্মজ, নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ অংশ। আমারও তাই। তাই আমার সন্তান সারার জোহায়ের অর্পণকে নিবেদিত একটি কবিতা পড়ছি। কবিতার শিরোনাম আত্মজ। কেউ যা দেখে না আমি তা দেখে ফেলি অবাক বিস্ময়ে। আমি তা জেনে ফেলি, বুঝে ফেলি এক নিমিষেই। তার সব কিছু ভেবে ফেলতে পারি বিপুল অধিকারে। সে অবাক হয়, জানতে চায় কি করে সম্ভব। ভালোবাসার উচ্ছ্বাস ওঠে মনে, চোখে গড়িয়ে পড়ে জল। দেবতুল্য সরল মন অত শত জটিল কথা বুঝবে না জানি, তাই শুধু বলি
আমারই জরায়ুর ভূমিতে বেড়ে ওঠা আত্মজুতোই, তোর মতো এক দেব শিশুর মা হওয়ার গৌরবই যে অনেক। শুধু আমি নয়, প্রত্যেকটি নারীরই মা হয়ে ওঠা গৌরবের, অহংকারের এবং পূর্ণতার। একটি প্রেমের কবিতা পড়ি আবার। কবিতার শিরোনাম গোজাগরি চাঁদ। তোমাকে বুকের খাঁচায় বন্দি করে প্রেমের সমীকরণ শেখাবো, তোমাকে দুঠোজের আওতায় এনে শেখাবো বৃষ্টির ধর্ম। তুমি মেপে নিও আমার নীল শাড়ির প্রতিটি ভাঁজ, তুমি গন্ধ শুকবে আমার ভেজা গানের শরীরের, আর পিয়ানোর রিডে বসে সুর হয়ে আমি তোমার সঙ্গ দেব। ভালোবাসার প্রচণ্ড তৃষ্ণায় পুড়েও এমন কথা বলবো না আমি, শুধু বলবো তোমার বুকের আকাশে আমি হব কোজাগরি চাঁদ। প্রেম সুন্দর, প্রেমে বাঁচুন, ভালো থাকুন। দৃশ্যমান বার্ধক্যেও স্মৃতিরা উজ্জ্বল। যেদিন মধ্য জামে তুমি এসেছিলে, শীতল মেঘের চুম্বন এঁকেছিলে আমার দগদগে রোদ্দুর মাখা ঠোঁটে। সেদিন আমার চোখের টপটপানো বৃষ্টি জলে বুকের বাম কুঠুরিতে তৈরি হয়েছিল বড়সড় মিঠে পানির সরোবর। তারপর রামধনু উঠেছিল মন বাগানের শৌখিন টবে। আমি সমস্ত ফুল তুলে এনে রেখেছিলাম তোমার মাখন শুভ্র পায়ের কাছে। অথচ মোহমেঘের খেলায় তুমি খুলে নিলে আমার খোঁপায় গোজা জুঁই ফুলের মালাখানি। এখন মনের আকাশের পরতে পরতে কালো মেঘের হট্টগোল, তবু বৃষ্টি বলতে এখানে আর কিছু নেই। আজও বৃষ্টির আভাস পেলে আমার সময় থমকে যায়, গুনগুন করে কেঁদে ওঠে দোলন চাপায় জমে থাকা বিরহী অতীত স্মৃতির জলটুকু। অনেকক্ষণ প্রেমে ভাসলাম, কল্পনায় ঘুরে এলাম, এবার একটু বাস্তবতায় ফিরি। বাস্তবতার যে কবিতাটি এখন পড়তে চাচ্ছি সেটার নাম হচ্ছে নষ্ট অবয়বের কাব্য। চলতি হালের সঙ্গে ছন্দ মিলিয়ে চলছে মানুষের মন। অচেনা লোকের ভিড়ে খোঁজে পথ, চেনা জানা পথ হয়ে ওঠে অচেনা, পায়ের তোড়ামল অবলীলায় বিজোড় হয়ে যায়। পেয়ারটা কোথায় যে ফেলে আসে মনেও পড়ে না। হায়নার চোখে খোঁজে মানবতা, দিনে দিনে বাড়ছে নিষ্ঠুরতা। পেটের দেয়াল ফুঁড়েও বেরিয়ে আসে প্রাণ, তবু মানবিকতার ঘরে কেবলই পোড়া বারুদের ঘ্রাণ। অথই জলে ডুব দিয়ে মুক্তা খুঁজে আনি, অতলে ডুবে যাই শুধু বুঝতে মানুষের অন্তরের অবয়ব। মানুষ ভালো মন্দ মিলিয়েই, কেউ ভালো কেউ মন্দ, সেই বিচারে আমরা যাচ্ছি না। আমরা জানি আমরা সবাই ভালো, সবাই ভালোই থাকবো। একটি কবিতার শিরোনাম স্বপ্ন জীবন। আমাদের প্রতিটি ঘুম মায়া হয়ে ওঠে, স্বপ্ন আস্বাদে জাপটে ধরা মনে সুখ এঁটে দেয়, কানায় কানায় পূর্ণ হয়, কখনো উপচে পড়ে না। ঘরের বাঁধনগুলো হয়ে ওঠে আরও মজবুত, আর প্রতিটি রাত হয় স্বপ্ন জীবন, বাকিটা ভালোবাসা। সবার প্রতি ভালোবাসা, শুভেচ্ছা এবং মায়া। আমার লেখা কবিতাগুলো অনেক পড়লাম, কিন্তু আমার প্রিয় একটি কবিতা আমি পড়ে শোনাতে চাই, এবং এই কবিতার সাথে
অনেকেই পরিচিত আছেন বা আছেন কিনা আমি ঠিক সেভাবে জানি না, কবি রামেন্দু দত্ত। কবিতার কোনো সময় নেই, কাল নেই, কবিদেরও নেই, কিন্তু আবির্ভাবের সময়ের উপরে আমরা হয়তো বা কবিদের একটা কাল নির্বাচন করে থাকি, কিন্তু কোনো কোনো কবি এবং কোনো কোনো কবিতার মাধ্যমেই সে কাল অতিক্রম করে। রামেন্দ্র দত্ত সেরকমই একজন কবি। আর কানামাছি কবিতাটাও সেই রকমই, সর্বজনীন সর্বকালের। কানামাছি কবিতা পড়ছি। চৌরঙ্গীর এক মোড়ের মাথায় মস্ত একটা হোটেল বাড়ি, ফিটফিটে 3 ফটিকবাবু এলেন চড়ে ফিটন গাড়ি। চেয়ার টেবিল শূন্য সবই, দুপুর দুটো তখন মোটে। খানসামারাও অবাক হলো, এ সময়ও খদ্দের জোটে। ভাবলে হ্যাঁ তা হতেও পারে, এরা তো আর সাহেব নয়। ভাবনা তাদের বন্ধ করে হাঁক পাড়িল, কেমন বয়? বয়ের বয়স কত কেই বা তাহার হিসেব রাখে। 30 কিংবা 63 হোক, বয় চিরকাল বয়ই থাকে। বাবুদের হুকুম হলো কোরমা পোলাও কোপ্তা চাই, এক এক জনে উড়ান নডিস, এই দিতেই পাতেই নাই। তারার দাপে হোটেল কাপে, বয় তটস্থ হোটেল ফাঁক। এক বাবু কন, এবার ভায়া চায়ের অর্ডার দেয়া যাক। চা এলো আর তার সঙ্গে এলো 900 টাকার একটি বিল। এদের তখন পেট ভরেছে মেজাজ খোসার দরাজ তেল। এক বাবু তার পকেটে হাতটি দিতেই ঝপাত করে পার্শ্ববর্তী বন্ধু তাহার অমনি সেটা নিলেন ধরে। করছো কি হে? আরে সে কি, তুমি দিবে তাও কি হয়? এ খাওয়ানটা আমার পালা, আমি দিচ্ছি, এধার বয়। এই ওয়েটার, শোন কথা শোন, নিসনে টাকা ওর কাছেতে। এধারে আয়, আমি দিচ্ছি এই ধারেতে। বয় বেচারা এধার থেকে কেবল চলে অপর ধারে, সেখান থেকে আজকান ধরে আরেক বাবু টানেন তারে। মীমাংসায়ের ক্রমেই যখন কঠিন থেকে কঠিন হয়, একজনা কয়, আচ্ছা রসো, ফল কি করে কালক্ষয়? এই ওয়েটার, চোখটা তোমার রুমাল বেঁধে দিচ্ছি কষে, আর এই আমরা চেয়ার টেনে উল্টো পাল্টা থাকবো বসে। যাকেই তুমি প্রথম ছবে সেই দিবে এই বিলের টাকা। কেউ আর কিছু কইবে না গো, এই কথা ঠিক রইল পাকা। যেমনি বলা তেমনি করা। বয়ের চোখটি বেঁধে, যেমনি বলা অমনি করা। কানামাছি ভোঁভা, বয়ের চোখটি বেঁধে দিয়েই বাবুরা দিলেন চোঁচা। শূন্য ঘরে চরকি ঘোরে, শূন্যে চেয়ার টেবিল ঠেকে। চোখের রুমাল খুলে ওয়েটার সর্ষে ফুলে ফসল দেখে। কোথায় বাবু, কোথায় বাবু, বাবুর দলটি কোথায় আর? হোটেল ঘরে ওয়েটার কাঁদে, বাবুরা সব পগার পার। ফেরার সময় হলো, অনেক রাত্রি হলো। এবার আমিও ফিরবো, আমিও হব পগার পার। জীবনকে জানুন, জীবনকে ভালোবাসুন। করোনাকালীন এই সময়কে দায়িত্বশীলতার সাথে মোকাবেলা করুন। সকলকে আমার শুভেচ্ছা, প্রাণের ভালোবাসা এবং এতক্ষণ সাথে থেকে সঙ্গ দেওয়ার জন্য, আড্ডা, কবিতায়, গল্পে চমৎকার করে তোলার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। প্রতিভা প্রকাশের এই আয়োজন চলছে, চলতে থাকবে। প্রতিদিন কেউ না কেউ আসবেন, আমরা সাথে থাকব। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই আয়োজন শেষ করছি। আসসালামু আলাইকুম।